গত 6 মাস হলো আমি এক বিবাহিত লোকের সাথে চুটিয়ে প্রেম করছি। সেই লোকের বউ আছে, দুটা বাচ্চা আছে। বাইরে থেকে মনে হতে পারে সুখী পরিবার তাদের, কিন্তু বাইরে থেকে দেখে তো আর সব বোঝা যায় না। সেই পরিবারের ঝলমলে মোড়কের মধ্যে অযত্নে পড়ে আছে জংধারা সম্পর্কের শেষ ছিটেফোঁটা। আমি অবশ্য তার পরিবারকে দেখিনি, দেখার প্রয়োজনও বোধ করিনি। তার কাছ থেকে শুনেছি তার জীবনের টানাপোড়েনের গল্প, একই ছাদের নিচে দিনের পর দিন স্ত্রীর সাথে থেকেও না থাকার গল্প। মন মানসিকতা, ধ্যান ধারণা, শিল্পে, সাহিত্যে, শিক্ষা, যোগ্যতায় সব কিছুতে তাদের নাকি যোজন যোজন ব্যবধান। বিয়ের আগে এতটা বুঝতে পারিনি, বুঝতে পারার কথাও না। স্যাটেল ম্যারেজ ছিল তাদের। এই একটু দেখা, একটু কথা, তখন নাকি খারাপ লাগেনি। বেশ, তাতেই দুজনে বিয়েতে মত দিয়ে দিয়েছিল। তারপর একসাথে পথ চলতে গিয়ে ধীরে ধীরে বৈষম্যটা ফুটে উঠতে থাকে। শুরুতে সে ভেবেছিল সে সময়ের সাথে এই দূরত্ব ঘুচে আসবে, কিন্তু সেই দূরত্ব তো ঘুচে নাই, বরং দিন দিন নাকি বেড়েছে। এখন সেই দূরত্ব এতটাই মহাকাশ পাড়ি দিল তার ঘুচবার নয়। মাঝখান দিয়ে দুইটা সন্তান হলো, এক বন্ধন সৃষ্টি হলো যে চাইলেও এই জীবন থেকে বেরিয়ে আসার উপায় নেই। তাদের সম্পর্কটা আজ এমনই যে এখন না পারছে গিলতে, না পারছে ফেলতে। এইসব আমি তার কাছ থেকেই শুনেছি। আমি তার ব্যাপারটা কিছুটা হলেও অনুধাবন করতে পারি, কেননা এমনই এক সম্পর্কে বেড়াজাল থেকে আমি নিজেও মুক্ত হয়ে বেরিয়ে আসছি। আমার জন্য ব্যাপারটা অনেক সহজ ছিল। আমার কোনো ছেলেপুলে হয়নি। আমি বুদ্ধিমতী এবং স্বাবলম্বী মেয়ে ছিলাম। বিয়ের শুরুতে আমি বুঝে গিয়েছিলাম কোথায় জানি একটু তার তার ছেঁড়া। সব ঠিক আছে, আবার কিছুই ঠিক নেই। ঠিক আমারও মনে হয়েছিল আমরা দুজন যেন ভিন্ন জগতের বাসিন্দা। তাই বুদ্ধি করে শুরুতেই বাচ্চা নিইনি আমি। তারপর দুজন যখন দেখলাম যে আমাদের মধ্যে কিছুতেই মিলছে না, তখন নিজেরাই নিজেদের পথ দেখলাম। প্রবাসে থাকার কারণে ব্যাপারটা আমাদের জন্য সহজ ছিল। দেশে থাকলে তো পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের হস্তক্ষেপে জল ঘোলা করতে করতে জীবনের অর্ধেক শক্তি নিঃশেষ করে তবেই না ছাড়াছাড়ি করা লাগতো। এ তো গেল 8 বছর আগের কথা। এই 8 বছরে আমার মা অবশ্য তার মেয়ের ডিভোর্সের ধাক্কা থেকে এখনও রিকভার করতে পারেনি। তিনি মনে করেন আমার দোষী আমার আজকের এই করুণ পরিণতি। মেয়েকে বেশি স্বাবলম্বী করে গড়ে তোলার নাকি এই ফল। সামান্য আপস করে ছোটোখাটো ব্যবধান মেনে নিয়ে জীবনে চলার ক্ষমতা আমি নাকি হারিয়ে ফেলেছি। তিনি মেয়েকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নিজেকে দোষারোপ করতে আপাতত দিনাতিপাত করছেন। তবে আমার মায়ের কাছে আমার পরিণতি করুণ মনে হলে কিভাবে? আমার নিজেকে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন মনে হয়। নিজের মতো থাকি আমি, নিজের মতো চাকরি করি, দেশ বিদেশে ঘুরে বেড়াই, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি। আর যেদিন মন খারাপ লাগে সেই দিন সারাদিন ঘুম মেরে পড়ে থাকি। কোনো বন্ধন নেই, কারো সাথে জবাবদিহি করা লাগে না, কোনো বোঝা নেই। মন্দ লাগে না আমার নিজের এই জীবন। মাঝে মাঝে একটু একাকিত্ব বোধ করি ঠিকই, কিন্তু আমার বন্ধু বান্ধব, শখ আহ্লাদের কমতি নেই। এতেই আমার চলে যায়। তারপর পরিবার আর বন্ধুদের চাপে পড়ে দুই একজনের সাথে ডেট করেছিলাম ঠিকই, কিন্তু কাউকে একটুও মনে ধরেনি। শারীরিক ভালোবাসার কাঙ্গাল আমি কখনোই ছিলাম না। কারো শরীর আমাকে সেভাবে টানে না। আমার কাছে মনটাই বড়। আর শুরুতেই মনে না ধরলে আমার সেখানে কিছুই করার নেই। এরপর হঠাৎই আমার জীবনটা ওলটপালট করে উদয় হলো আমার ওই প্রেমিক পুরুষ। তার নাম আবির। এক বাংলাদেশি বান্ধবী বাসার দাওয়াতে তার সাথে আমার দেখা। আমি বাংলাদেশ সার্কেলে মেলামেশা আজকাল কমিয়ে দিয়েছি। আমার বয়সী সিঙ্গেল মহিলা দেখলেই সবচেয়ে কুটকুট করে দুঃখ করা শুরু করে। নানান কথা তাদের। আমরা একা থাকতে ভালো লাগে কিনা, আমি নাকি মডার্ন, অমুক ভাবির ডিভোর্সি দেবর নাকি পাত্রী খুঁজছে, এই টাইপের কথাবার্তা। সম্ভবত বিরক্ত লাগে আমার, কিন্তু সেই বান্ধবীর জোরাজুরিতে সেদিন যেতেই হয়েছিল। সেখানে দেখা হয়ে গেল তার সাথে। সে একাই গিয়েছিল সেখানে, আর বাকিরা সবাই এসেছিল যার যার পরিবারের সাথে। আমরা দুজন একা থাকার কারণে মনে হয় আলাদা করে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল।
প্রথম দেখাতেই আমার তাকে ভালো লেগে গিয়েছিল। একেবারেই গতানুগতিক, বাকি সব মধ্যবয়সী বাংলাদেশি সংসারী পুরুষদের থেকে একবারে আলাদা, একবারেই অন্যরকম। কোথায় জানি মনে হয়েছে আমার দুজনের মাঝে এক অদৃশ্য তারের সংযোগ আছে। আমার বিয়ের পর আমার স্বামীর সাথে সেই তারটি ছেঁড়া মনে হয়েছিল। সেই তারটিকে যেন সযত্নে এখন জোড়া লাগিয়ে দিয়েছে। আমার প্রতি তার মুগ্ধ দৃষ্টি সেই দাওয়াতে আমার নজর এড়ায়নি। আমি ভীষণ আধুনিক মনের মহিলা। সমাজে নানান বিধিনিষেধ আমি বিশ্বাস করি না, কিন্তু আমার কিছু নিজস্ব নীতিবোধ এবং বিশ্বাস আছে। যতই অদৃশ্য তারের সংযোগ থাকুক না কেন, বিবাহিত দুই বাচ্চার বাবার সাথে প্রেম করা আমার রুচিতে বাধে। কেউ যদি তার স্ত্রীকে ছেড়ে আমার সাথে প্রেম করতে চায়, সেটা অন্য ব্যাপার, কিন্তু দুই নৌকায় পায়ে দিয়ে চলা মানুষদের আমি ঘৃণা করি। সেরকম তার প্রতি আকর্ষণ বোধ করলেও প্রশ্রয় আমি দেইনি। কিন্তু সে ছিল একেবারেই নাছোড়বান্দা। সেই দাওয়াতের পর থেকে একদম কিশোর বালকের মতো আমার যে পিছু নিল, সেই পিছু আর ছাড়তে পারলাম না। কোথায় আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকেই আমার পরিচিত, তাই আমার খবরাখবর বের করার জন্য কোনো ব্যাপারই ছিল না। অফিস শেষে বের হয়ে প্রায়ই দেখি সে অফিসের সামনে দাঁড়িয়ে আছে। বাড়িতে প্রতিদিন পোস্ট, রং বেরঙের ফুল সমাগম ঘটতে লাগলো। ছুটির দিনে সকালবেলায় আমার বাড়ির সামনে গাড়ি পার্ক করে সে বসে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস এইসব চলতে থাকে। এইসব ছেলেমানুষি কোনো মানে হয়? আমি তার সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম। একদিন অফিস থেকে বেরিয়ে সোজা তার সাথে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনাকে তো আমার খুবই একজন ভদ্রলোক বলে মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখছি আপনি ভীষণ ছেঁচড়া। সে মোটেও অপ্রস্তুত হয়নি। সোজা আমার চোখে চোখ রেখে বলেছিল, কি করব, আপনার ভীষণ প্রেমে পড়ে গেলাম। কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কি চান আপনি? আমার সাথে পরকীয়া করতে চান? খুবই দুঃখিত, আমি মোটেও ইন্টারেস্টেড না। না, কিছুই চাই না, শুধু আপনার পিছু নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। বাহ, ভালো, কাটিয়ে দেন তাহলে। এই বলে আমি ফিরে যাচ্ছিলাম, কিন্তু সে আবার বলে উঠল, দাঁড়ান, শুধু আরেকটা ছোট্ট চাওয়া আছে। একদিন যদি আমাকে একটু সময় দিতেন, আমার জীবনের গল্পটা একটু শুনতেন, বেশ। আর কখনো কিছু চাইবো না। আমার কৌতূহলী মন, এরকম প্রেমিক পুরুষ আমার জীবনে কখনো আসেনি। তার জীবনের গল্প শোনার আকর্ষণ আমি অগ্রাহ্য করতে পারিনি। আমি বলেছিলাম, ঠিক আছে, আজকেই শুনে ফেলি। আমার হাতে এখন সময় আছে। তাড়াতাড়ি বলে ফেলেন, শুনি আপনার গল্প। আপনি নিশ্চয়ই ডিনার করেননি? চলেন না, সামনে রেস্টুরেন্টে বসে একটু কথা বলি। এখানে দাঁড়িয়ে কথা বলতে কেমন জানি লাগছে। না, আমি বাড়ি ফিরে ডিনার করব। তাহলে তো এক কাপ চা বা কফি খেতে খেতে পারেন। চলেন, ওই কফি শপটাতে না হয় কিছুক্ষণ সময় বসি। আমি আর না করিনি, রাজি হয়ে গেলাম। তারপর কফি খেলাম, তার জীবনের গল্প শুনলাম। কেমন যেন প্রেমহীন, ভালোবাসাহীন শূন্য জীবনে প্রতিদিন ধুকে ধুকে মরছে সেই গল্প। এমন একদিন যায় না যে সে সংসার ছেড়ে বেরিয়ে আসতে চায় না, কিন্তু তার স্ত্রী নাকি সব দিক থেকে তার উপর নির্ভরশীল। সংসার ছেড়ে আসলে এই দুই সন্তান নিয়ে একেবারে অথৈ সাগরে পড়বে। তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। অন্য কাউকে সে এই গল্প শোনাতে হয়তো তাদের মনে হতো ঢং করার জায়গা পায় না, কিন্তু আমার তা মনে হয়নি। আমি নিজে জানি শূন্য জীবনের সম্পর্ক কতটা কষ্টদায়ক। সে তার স্ত্রীর ছোটোখাটো অনেক গল্পই শোনালো, যদিও তার স্ত্রীর প্রতি কোনো দোষারোপ সে করেনি, শুধু তার যে ভিন্ন সেটা বোঝাতেই এই কথা বলেছে। আমারও মনে হয়েছিল আসলে কি ভিন্ন তারা দুজন, কি কষ্টই না করে এই সংসার করে যাচ্ছে তারা। আমার সেই সময় মনে হয়েছিল যে ভাগ্যিস আমি কোনো সন্তান হবার আগেই সংসার থেকে বেরিয়ে এসেছি, তা না হলে আমারও আজ এই পরিণতি হতো। সে শুধু অন্যরকম পুরুষই না, সে একজন প্রেমিক পুরুষ, একজন দুঃখী পুরুষ, এবং মনেতে হবে যে সে একজন সাধারণ গল্পকার। আমি মুগ্ধ হয়ে তার কথাগুলি শুনলাম। আমার মুগ্ধতা তার নজর এড়ায়নি। তারপর আমি নিজেই বলেছিলাম, আপনাকে কাজের পর এতক্ষণ আটকে রাখছিলাম, এখন যেতে হবে। আপনার কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আমার এই পিছু নেওয়াটা শুধু মাঝে মাঝে কষ্ট করে, একটু সহ্য করে নেবেন। এই ছোট একটু আনন্দ থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ। এরপর জারি থাকলো তার এই পিছু নেওয়া। ধীরে ধীরে শুধু একটা ছোট্ট আনন্দ কেন,
আরও অনেক বড় আনন্দ থেকেও বঞ্চিত করিনি তাকে। আমার যা দেবার আছে তা তাকে দিয়েছি, একবারে উজাড় করে দিয়েছি, কোনো কিছুতে কার্পণ্য করিনি। বলেছি না যে এরকম প্রেমিক পুরুষ আমার জীবনে কখনো আসেনি। আমরা যেন একই তারে বাঁধা। মাঝে তার পারিবারিক সম্পর্ক আমার কৌতূহল হয়েছে ঠিকই, কিন্তু খুব একটা গা করিনি। ভালোতে কেটে যাচ্ছে আমাদের জীবন, চলুক না এইভাবেই, মন্দ কি। হঠাৎ করে আজ সকাল সকাল আমার ফেসবুক মেসেঞ্জারে একটা নতুন মেসেজ রিকোয়েস্ট। সাধারণত আমি মেসেজ রিকোয়েস্টগুলো ভালো মতো করে না পড়ে ডিলিট করে দিই, কিন্তু মেসেজটি খুলেই আমার দৃষ্টি আটকে গেল। সেখানে লেখা, আপনি আমাকে চিনবেন না, আমি আবিরের ওয়াইফ। আপনি যার সাথে পরকীয়া করছেন সেই আবির। আপনি যদি সময় করে কোনো একটা সময় আমার সাথে একটু দেখা করতে পারেন তাহলে ভালো হতো। আমার কিছু কথা ছিল। আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল। মেসেজটি এসেছে বিহরিণী নামে এক প্রোফাইল থেকে। সেই প্রোফাইলে আবার লকড। প্রোফাইল আর কাভার পিকচার দুইটা ফুলের ছবি। আমি বুঝে নিলাম যে কেউ নিশ্চয়ই শয়তানি করছে। এই জন্য আমি বাংলাদেশিদের সাথে বেশ মিশতে চাই না। ভীষণ প্যাচের বাঙালি। আমাদের সম্পর্কটা কেউ ধরতে পেরে ফুর্তি নেওয়ার চেষ্টা করছে। আরে সাহস থাকলে সামনে এসে কথা বল। আমার তো কিছু লুকার নেই। আবির অফিসের কাজে এখন ইউরোপে। এক সময় মেসেজ করে জানতে হবে। তারপর অফিসে পৌঁছানোর পরপরই আরেকটা মেসেজ পেলাম। ওহ, আপনাকে আমার পরিচয় দেওয়া হয়নি। আমার নাম অদিতি। আজকে তো অফিস শেষে আপনার মনোরঞ্জন করার মানুষ নেই। অসুবিধা না থাকলে আজকেই আপনার সাথে দেখা করতে চাই। আমি আপনার অফিসের সামনে অপেক্ষা করব, কেমন? এবার আমার বুক ডিপ ডিপ করতে শুরু করলো। পরকীয়া ধরা পড়ার ভয় না। আমি তো বলেইছি আমি লোকো ছাপার কোনো ইচ্ছে আমার নেই। তারপরও যেন এক আশঙ্কায় বুক টিপ টিপ করছে। আবির তো বলেছিল তার স্ত্রী এমনই অপদার্থ যে ঘর থেকে বের হওয়ার রাস্তার সামনে স্কুলে থেকে বাচ্চা নিয়ে আনার মতো কাজ করতে হিমশিম খায়। আমার অফিস তো অনেক দূরে, বাচ্চাদের রেখে সে এত দূরে আসবে নাকি? হতেই পারে না। এবারও আমার মেসেজে উত্তর দিলাম না, কিন্তু কি মনে করে জানি আবিরকে ব্যাপারটা না জানানোই ঠিক করলাম। দেখা যাক কি হয়। সারাদিন কাজে মন দিতে পারলাম না। ভীষণ অস্থির লাগছিল। কাজ না করে অফিসে বসে থাকার কোনো মানে হয় না। অনেক আগেই বেরিয়ে পড়লাম, কিন্তু হলো না। প্রতিদিন যেই সময়টাতে বের হই সেই সময়ে বের হব। সত্যি যদি আবিরের ওয়াইফ দেখা করতে আসে তাহলে তো নিশ্চয়ই সেই সময় আসবে। আগে বের হলে যদি এসে আমাকে না পায়, চলবে।